সংসারের উন্নতির জন্য অনেক গৃহিণীদের অনেক সময় অনেক কিছু লুকিয়ে রাখতে হয়। দেখা যায় স্বামীকে না জানিয়েও সংসারের উন্নতির জন্য টাকা সঞ্চয় করতে হয়। তাই সংসার খরচ চালিয়ে কিভাবে স্বামীকে না জানিয়ে টাকা সঞ্চয় করা যায় তার দারুণ 5টি উপায় নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আসলে কি বলো তো, আমিও তো একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী। সংসারের খরচ চালিয়ে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এবং ভবিষ্যতে যাতে সংসারের উপর কোনো রকম অসুবিধা না আসে, কোনো অভাব না দেখা দেয়, তাই জন্য অনেক কারণেও কিন্তু স্বামীকে না জানিয়ে টাকা সঞ্চয় করেছি। তার জন্য আমি আগে একটা ভিডিও করেছিলাম যে স্বামীকে না জানিয়ে আমি 5 লাখ টাকা সঞ্চয় করেছি। সেতে বেশ একটু ভালোবাসা আমি পেয়েছি। সেখানেই এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি স্বামীকে না জানিয়ে কিভাবে 5 লাখ টাকা সঞ্চয় করলে, সেটা যদি একটু টিপস আকারে বলো তাহলে আমার বুঝতে খুব সুবিধা হয়। সেই দিদিভাইয়ের উপলক্ষেই আজকের এই ভিডিওটা করা। আমি তোমাদেরকে সে টিপস আকারেই বুঝিয়ে বলার জন্য চলে এসেছি। বেশি কথা না বাড়িয়ে আজকের সেই উপায়গুলো বলা শুরু করি। 1 নম্বর উপায়, প্রথমে সংসার খরচে যে মোটা টাকা, সেখান থেকে সংসার খরচ হওয়ার আগে কিছুটা টাকা সরিয়ে রাখো। তাহলে দেখা যাবে যে তোমার যদি তুমি যেটুকুনি খরচের জন্য নিয়েছো সেটুকুনি খরচ হয়ে গেলেও কোনো আফসোস থাকবে না, যেহেতু তুমি প্রথম অংশেই কিছু টাকা সরিয়ে রেখেছো। যাই হোক, এবার বলি দ্বিতীয় উপায়, যেটা হচ্ছে নিজে বুদ্ধি করে সস্তায় জিনিস কেনো, যাতে একটু টাকা বাঁচানো যায়। আর সেই বাঁচানো টাকা বাড়িতে জমানো ঘট ফেলে রাখো। তাহলে দেখা যাবে যে মাসের শেষে বা বছরের শেষে সেই ঘরটা তোমার ওই বাঁচানো টাকা থেকেই পূর্ণ হয়ে গেছে। স্বামী এক্ষেত্রে তোমার জানবেই না যে তুমি কবে টাকা সঞ্চয় করেছো, কারণ তুমি তো নিজে বুদ্ধি করে সস্তায় জিনিস কিনে চালিয়েছো। হ্যাঁ, এমন জিনিস কিনো না যেটা হচ্ছে খাওয়ারই যোগ্য না, পরারই যোগ্য না, সেরকম নয়। একটু বুদ্ধি করে দরদাম করে জিনিস কেনো, আর সেখান থেকে অল্প অল্প করে টাকা বাঁচাও। যাই হোক, এবার বলি তৃতীয় উপায়, যেটা হচ্ছে প্রতিদিন 20 টাকা, 10 টাকা, 50 টাকা, যেটুকুনি তোমার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী সেই বাঁচানো ঘটে তোমার সেই প্রতিদিন তুমি একটু একটু করে সঞ্চয় করো। পারলে 10 টাকা রাখলে, পারলে 20 টাকা রাখলে, পারলে 50 টাকা রাখলে, বা পারলে 5 টাকা রাখলে, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার সঞ্চয়ের ঘটে তুমি প্রতিদিন অল্প অল্প করে সঞ্চয় করো। হ্যাঁ, একবারে কিন্তু কখনোই মোটা অঙ্কের টাকা সঞ্চয় করা যায় না। এই যে আমার 5 লাখ টাকা সঞ্চয় করতে কিন্তু দীর্ঘ বছর লেগে গেছে। আমি কিন্তু প্রথম অংশেই 5 লাখ টাকা সঞ্চয় করতে পারিনি। আমাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে, কারণ আমি একজন মধ্যবিত্ত ঘরের গৃহিণী। আর সত্যি কথা বলতে আমি একজন বড় ফ্যামিলিতে থাকি, সেখানে সমস্ত কিছু হিসাব মাফিক চলতে হয়। সেই হিসেবকে একটু আড়াল করেই আমি কিন্তু চেয়েছি টাকাটাকে সঞ্চয় করে রাখতে। কি বলতো বন্ধুরা, কিছু কিছু বিষয় একটু তো লুকিয়ে রাখতেই হয়, যাতে তোমার সংসারের উন্নতি করতে তোমার যাতে লোকের চোখে না পড়ে, সেই জন্য তোমাকে একটু তো লুকিয়ে রেখেই অন্তত টাকা সঞ্চয় করতে হয়। যাই হোক, অনেকটা কথা বললাম। এবার আসি আমি চতুর্থ উপায়, যেটা হচ্ছে নিজে ঘরে বসে ইনকাম করার চেষ্টা করো। আর সেই ইনকামের টাকার হিসেব কাউকে দিও না, সেটা শুধু নিজের উপর রাখো, নিজে জানো সেইভাবে রাখো। আর তোমার সঞ্চয়ের টাকা বা তোমার ইনকামের টাকাটা সময় মতন ব্যাংকে রেখে আসো। তাহলেই তুমি পারবে বছরের শেষে মোটা অঙ্কর টাকা সঞ্চয় করতে। এই যে আমি ঘরে যে টিউশনি পড়াই, আমি মাসে কত টাকা পাই এটা কিন্তু আমার হাজব্যান্ড জানে না। বলতে পারো আমার স্বামীকে একদমই আমি জানাইনি। ওই বলি এত টাকা পাই, অত টাকা পাই, কিন্তু এক্স্যাক্টলি আমি যে কত টাকা পাই সেটা আজ পর্যন্ত কেউ জানে না, আমি নিজে ছাড়া। ওই জন্য একটুখানি কিছু কিছু বিষয় একটু লুকিয়ে রাখো। তুমি যেটা ইনকাম করছো সেটা ওই ঢোল পিটিয়ে কাউকে বলার দরকার নেই।
তোমার ইনকামের টাকাটা তুমি নিজে হিসেব রাখো, আর সেটা মাসের শেষে হোক বা সপ্তাহের শেষে হোক, যখনই তোমার সময় হবে তখনই তুমি ব্যাংকে রেখে আসো। সেখানে তুমি সঞ্চয় করতে থাকবে এবং সঞ্চয়ের টাকাটা আস্তে আস্তে ওখানে কিন্তু বাড়তে থাকবে। আর তুমি সংসার খরচ থেকে তো অল্প অল্প করে টাকা বাঁচাচ্ছই, তোমার সেগুলো যদি তুমি একটা সময় অনেকটা অঙ্কের টাকা সঞ্চয় হয়ে যায় তখন সেটা তুমি আবার ব্যাংকে রেখে আসবে। এইভাবেই কিন্তু একটু বুদ্ধি করে একজন গৃহিণীর টাকা সঞ্চয় করতে হয়। আসলে কি বলো তো, অনেক সময় কিছু কিছু বিষয় আছে যেটা স্বামীকেও বলা যায় না, কারণ সে হয়তো জানলে সে তোমার টাকাটা ধার চাইতে পারে। তাহলে দেখা যাবে তুমি যদি একবার ধার দিয়ে দাও, সেই টাকা সে হয়তো একবারে দিতে পারবে না। কখনোই দেখবা স্বামীরা দিতে চায় না, তখন তারা কি করবে, ওই ভেঙে ভেঙে টাকা দেবে। আর ভেঙে ভেঙে টাকা দিলে কিন্তু সেই টাকা কখনো সঞ্চয় করে রাখা যায় না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি কিন্তু সংসারের অনেক ক্ষেত্রেই বলতে পারো আমার হাজব্যান্ডকে টাকা ধার দিয়েছি। সেই ধার দেওয়া টাকা বলতে পারো এখনও তো আমি পাইনি, এমনকি এমনভাবে আমাকে টাকাগুলো দিয়েছে যা আমি সঞ্চয়ও করতে পারিনি। ওর জন্য আমি বলেছি যে স্বামীকে না জানিয়ে কিছু কিছু বিষয় আছে যে লুকিয়ে টাকা সঞ্চয় করতে হয়, যেটা আমি করেছি। হয়তো যে দিদিভাই আমাকে কমেন্টটা করেছে সেও চায় যে তার হাজব্যান্ডকে সে টাকা জমানোটা বিষয়টা জানাবে না, তার জন্যই হয়তো সে কমেন্টটা করেছে। তাই আমিও তাকে একদম বিস্তারিতভাবে 4টে বিষয় অলরেডি বলেই দিয়েছি। এবার বলবো শেষ উপায়টা, যেটা হচ্ছে গিয়ে তোমার সঞ্চয়ের মোট টাকা সময় মতন একটা ভালো জায়গায় ইনভেস্ট করো। এই যে তুমি 4টে উপায় ফলো করে অল্প অল্প করে যে টাকাটা সঞ্চয় করেছো বা তোমার নিজের ইনকামের যে সঞ্চিত টাকা, সেটা তো একটা সময় এসে মোটা অঙ্কের টাকা সঞ্চয় হবে, তাই না? তখন সেই মোটা অঙ্কের টাকাটাকে তুমি এমন একটা ভালো জায়গায় ইনভেস্ট করো যেখান থেকে তুমি বলতে পারো 1 বছরের মধ্যে তার ডবল পাও, সেরকম জায়গায় ইনভেস্ট করো। আমি বহু ভিডিওতে বলেছি যে ইনভেস্টার দুটি প্রধান, যেটা হচ্ছে এক হচ্ছে সোনা আর এক হচ্ছে জমি। ওই যে আমি প্রথমেই কিন্তু ওই যে আমার আগের ভিডিওটাতে বলেছি যে আমি প্রথমেই কিন্তু 5 লাখ টাকা সঞ্চয় করতে পারিনি। আমি প্রথমে এইভাবে বুদ্ধি করে চালিয়ে 3.5 লাখ টাকা সঞ্চয় করি এবং তারপরে আমি সেই টাকা দিয়ে একটা জমি কিনি। সেই জমির দাম এখন 5 লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে। অর্থাৎ বলতে পারো 1 বছরের মধ্যে প্রায় 1 গুণ তো বেড়েই গেছে, তাই না? একটুখানি চেষ্টা করো এইভাবে টাকাটাকে, তোমার সঞ্চিত টাকাটাকে একটা ভালো জায়গায় ইনভেস্ট করো। তুমি চাইলে সোনাতে ইনভেস্ট করতে পারো, যদি তোমার বাড়িতে চুরির ভয় না থাকে তাহলে তুমি সোনা ইনভেস্ট করতে পারো। আর যদি পারো তোমার আশেপাশে তুমি 2-1 কাঠা জমি কিনে রাখতে পারো, যেটা তোমার ভবিষ্যতে যত দিন যাবে তাতে কিন্তু টাকার পরিমাণ বাড়তেই থাকবে। যাই হোক, আমি অনায়াসে তোমাদেরকে 5টা উপায় একেবারে বিস্তারিতভাবে বললাম, এতে বোঝা যাবেই আমি যেভাবে বলেছি। যদি তাও বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষের দিকে চলে এসেছি। এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু আজকে দেখে থাকো, তাহলে ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছো, ঠিক সেইভাবেই আমাকে ভালোবাসা দিও, যাতে সামনের দিনে আমি আরও এগিয়ে যেতে পারি। তোমরা একটা সুন্দর একটা লাইক, সুন্দর একটা কমেন্ট যদি করো তাহলে আমার আরও ভিডিও বানাতে খুব সুবিধা হয়। সব থেকে ভালো কথা, আজকাল দেখা যাচ্ছে যে আমার ভিডিওতে লাইক দিয়ে লাইক তুলে দিচ্ছে যারা, তাদেরকে একান্ত অনুরোধ করছি এটা করো না প্লিজ। আমার খুব ক্ষতি হয়ে যাচ্ছে, কারণ তোমার একটা লাইকে কিন্তু তোমার কিছু ক্ষতি না হলেও আমার কিন্তু বড় রকমভাবে ক্ষতি হয়ে যাচ্ছে। সেই ক্ষতিটা একদমই করো না। আমি চেষ্টা করি তোমাদেরকে আমার বক্তব্য, আমার বাস্তব অভিজ্ঞতা সবসময় তোমাদের সাথে শেয়ার করা, আর আমার পরিচিত বন্ধুদের মধ্যে থেকেই এটা কিন্তু হচ্ছে, যেটা আমার খুবই কষ্টের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তাই প্লিজ কেউ ক্ষতি করো না। আর আমার কথায় যদি কোনো কিছুতে ভুল থাকে ক্ষমা করে দিও। এই যে দেখো, মাদার্স ডের একটা ছোট্ট উপহার আমার ছেলে আমার মেয়ে আমাকে দিয়েছে। যাই হোক, ওদের উপহারটা ছোট হলেও উপহারটা কিন্তু খুব সুন্দর। এই উপহারের মধ্যে দিয়েই আজকের ভিডিওটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর উপহারটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন আসি, টাটা।